প্রাচীন বাংলা প্রবচনটা হলো এক কান কাটা গ্রামের বাইরে দিয়ে যায়। চুরি জচ্চুরির দায় যখন তার একটা কান গ্রামের লোক কেটে নিয়েছে, তখনও তার লজ্জা শরম বোধ অবশিষ্ট আছে। তাই সে গ্রামের ধার দিয়ে আড়ালে আড়ালে যায়, যাতে লোকে তাকে দেখতে না পায়। এরপর যখন সে দোকান কাটা হয়ে যায়, চুরি জচ্চুরির পর যখন হয়তো খুন ধর্ষণের অভিযোগে তার দুটো কানই কেটে নেয় গ্রামবাসীরা, তখন আর লজ্জা শরম বোধ তার থাকে না। সে গ্রামের মাঝখান দিয়ে বুক ফুলিয়ে হাঁটে। স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গে, সেই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং তার আইনজীবীদের কথাবার্তা শুনে, আচার আচরণ দেখে মনে হচ্ছে দোকান কাটাদেরও তারা লজ্জা দিতে পারেন। তারও উপরে বা তারও নিচে আরো যদি কোনো নির্লজ্জ শ্রেণী থাকে, তাহলে সেইখানে তারা যোগ দিতে পারেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, যারা চিহ্নিত অযোগ্য, দাগী, টেইন্টেড, তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না। এবার এই চিহ্নিত অযোগ্য হচ্ছে তারাই যারা ঘুষ ঘাস দিয়ে রাজনৈতিক যোগাযোগের সুবাদে দাদা দিদি ধরে চাকরি পেয়েছিলেন, টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে নির্দিষ্ট করে জানা আছে। মনে রাখা দরকার, প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপর বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ, মাঝখানে প্রাক্তন বিচারপতি নেতৃত্বে একটি কমিটি, অবশেষে সুপ্রিম কোর্টের, দেশের সর্বোচ্চ আদালতের রায়। তারা কিন্তু এসএসসি দুর্নীতি মামলায় নির্দিষ্ট করে একটা গোষ্ঠীকে, একটা অংশকে টেইন্টেড বা দাগী বলে চিহ্নিত করেছে। নির্দিষ্ট করে অপরাধী নয়, আনটেইন্টেড বলে কিন্তু একজনকেও চিহ্নিত করা যায়নি। অর্থাৎ কিনা দু ধরনের চাকরি প্রার্থী ওই 26,000-এর মধ্যে আছেন, যারা একদম জানা যে অপরাধী, যারা অপরাধ করেছেন কি করেছেন করেননি সেটা পরিষ্কার জানা নেই। ব্যাপারটা যদি এইরকম না হতো, যদি একজন এইরকম কোন শিক্ষক বা শিক্ষাকর্মী পাওয়া যেত যাকে নির্দিষ্ট করে অপরাধী নয় বলে চিহ্নিত করা যেত, তবে তার চাকরি সুপ্রিম কোর্ট বাঁচাতো। কিন্তু এই 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর তাদের পরীক্ষা নিয়ে তাদের চাকরির সুপারিশ যারা করেছিলেন, চাকরির নিয়োগপত্র যারা দিয়েছিল, বেতন যারা দিত, যথাক্রমে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকার, তারা এই বছরের পর বছর মামলা চলাকালীন সময়ে কখনো কোথাও কোনো আদালতে পরিষ্কার করে বলেনি আমার কাছে এই তালিকা আছে, এরা ঘুষ ঘাস না দিয়ে চুরি জচ্চুরি না করে চাকরি পেয়েছেন। এটা বলা যায়নি। স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার বলতে পারেনি বলেই বহু যোগ্য, সৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি গিয়েছে। এটা হচ্ছে একটা মোদ্দা কথা। এবার এদের লেজ ধরে, যোগ্যদের লেজ ধরে অযোগ্যদের বাঁচানোর জন্য এই রাজ্য সরকার, তারাই প্রধান কর্তা, তাদের নির্দেশেই মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন চলে। যে দোকান কাটার পথ ধরেছে সেটা কি? প্রথম কথা, সুপ্রিম কোর্টের একটা রায় কার্যকর করার জন্য আবার হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। কারণ স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেছে, তাতে দাগীরা আবেদন করতে পারবে না, এ কথাটা পরিষ্কার করে লেখা নেই। 2016 সালে চাকরি পেয়েছিলেন 26,000, তার মধ্যে নির্দিষ্ট করে দাগী এবং
দাগি কি অদাগি বোঝা যাচ্ছে না। এই দুই প্রকারের প্রার্থী পাওয়া গেছে। তাছাড়া তৃতীয় একটি প্রকার আছে, যারা হচ্ছে একটি গোষ্ঠী আছে যারা হচ্ছেন বঞ্চিত, ওই দুর্নীতির জন্য যারা চাকরির সুযোগই পাননি, তারা বছরের পর বছর কলকাতার রাজপথে বসে আছেন। এই তিনটি পক্ষই এখন আদালতের দ্বারস্থ হয়েছে। অযোগ্যদের বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য রাজ্য সরকারের পক্ষের আইনজীবীদের যুক্তি কি? তারা বলছেন যে এই যারা নির্দিষ্ট করে দাগি বলে তাকে কাউকে চিহ্নিতই করা যায়নি। সম্পূর্ণ অসত্য কথা। চিহ্নিত করা গিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে। তারা বলছেন যে এই যাদের চাকরি গিয়েছে তারা কিভাবে 3 বার শাস্তি পেতে পারে। 3 বার শাস্তি কি? 1, তাদের চাকরি গেছে। 2, তাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে, যে প্রক্রিয়া রাজ্য সরকার এখনো শুরু করেনি। 3 হচ্ছে তারা পরীক্ষাও সব বসতে পারবে না। তো রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্য 3টে শাস্তি কি করে পেতে পারে একই অপরাধের জন্য? আরে মশাই, এতে একই শাস্তি হলো। চুরি জোচ্চুরি করে ঘুষ ঘাস দিয়ে পলিটিক্যাল দাদাদের পয়সা দিয়ে যে চাকরিটা পেয়েছিলেন, তার জন্য সে চাকরিটা ছাড়তে হবে, মাইনেটা ফেরত দিতে হবে। আর এই চুরি জোচ্চুরি আপনি আবারও করবেন, এই সম্ভাবনা রয়েছে বলে আর পরীক্ষা বসতে পারবেন না। স্বাভাবিক বুদ্ধি তো এটাই বলে। আবার যারা বঞ্চিত অথবা পরীক্ষায় পাশ করতে পারেননি, পরীক্ষা দিয়েও, তাদের সম্পর্কে বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এরা দুজনেই তো একই ধরনের। তারা তাহলে যারা অকৃতকার্য তারাও তাহলে বসতে পারবেন না, ফেল যারা করেছেন। আরে পরীক্ষায় ঘুষ দিয়ে, মাস্টারমশাইকে ঘুষ দিয়ে পাশ করা আর সৎভাবে পরীক্ষা দিয়ে যথেষ্ট নম্বর না পেয়ে ফেল করা, এই দুটোকে এক জিনিস নাকি? রাজ্য সরকার এবং রাজ্য সরকার আইনজীবীরা এই দুটোকে এক আসনে বসিয়ে দিতে চাইছে। এই যে ঘুলিয়ে দেওয়ার খেলা, 2 কান কাটা কেন, 3 কান কাটা, 4 কান কাটা, 100 কান কাটা, এই যে আচরণ, এটা কেন? এটা হচ্ছে এই ঘুষ ঘাসের পয়সা, চুরি জচ্চুরি পয়সা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বান্ধবী বাড়ির থেকে 50 কোটি বেরিয়েছিল, কিন্তু সংখ্যা হিসেব করে দেখা যাচ্ছে আসলে টাকার অঙ্কটা আরো অনেক অনেক বেশি। সে টাকাটা কোথায় গেছে, কাদের কাছে গেছে, আড়াল করতে রাজ্য সরকার এবং তার আইনজীবীরা বদ্ধপরিকর। সেই জন্য এই জাতীয় দোকান কাটা যুক্তি আদালতে পেশ করা হচ্ছে। সোমবার 7ই জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছেন সেটা পরিষ্কার। সেটা হচ্ছে যারা নির্দিষ্ট করে দাগি বলে চিহ্নিত তারা পরীক্ষায় বসতে পারবেন না। তারা এবার স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমবঙ্গের পরীক্ষায় বসতে পারবেন না। এটা আশ্চর্যের বিষয়, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার রূপায়ণের জন্য হাইকোর্টকে আরেকটা নির্দেশ দিতে হচ্ছে। অর্থাৎ কিনা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আদেশ পালন করুক, এ কথাটা আবার হাইকোর্টকে বলতে হচ্ছে, যেটা আমাদের মধ্যে একটা সাংবিধানিক ব্যবস্থা স্বতঃসিদ্ধ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট যখন বলেছে তখন তাকে মান্যতা দিতে হবে রাজ্য সরকার। আবেদনকারীদের অবশ্য আরো 2টি দাবি ছিল। এক হচ্ছে 2016 সালের যে বিধি সেই অনুসারেই পরীক্ষা নেওয়া হোক, অর্থাৎ নতুন যে একটা যোগ্যতা মান যোগ করা হয়েছে, অনেকগুলি যোগ্যতা মান যোগ করা হয়েছে এবারে পরীক্ষায় তার আগের তুলনায়। তার মধ্যে একটা হচ্ছে যে শিক্ষকতার অভিজ্ঞতা। যারা চাকরি পাননি, তাদের বঞ্চিত করা হয়েছে দুর্নীতির জন্য, তারা কোথা থেকে অভিজ্ঞতা অর্জন করবেন? আগে যারা চাকরি করতেন তাদের সুবিধা দিয়ে দেওয়ার জন্যই, পাইয়ে দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এই বিষয়ে হাইকোর্ট আর কোনো কথা বলেনি। আরেকটি বিষয়ে বলা হয়েছিল যে 2016 সালের যে শূন্য পদ আবেদনকারীদের দাবি ছিল, সেই শূন্য পদগুলোর জন্যই শুধু নিয়োগ করা হোক। রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছে তার থেকে বেশি পদের জন্য। এ বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। আমরা জানি না আগামী দিনে এই মামলা কোন পথে যাবে। উচ্চতর আদালতে সম্ভবত যাবে, যাওয়ারই সম্ভাবনা প্রবল। কিন্তু রাজ্য সরকারের যে আচরণ, এটা হচ্ছে ওই বললাম যে 2 কান কাটা আচরণ, 2-এর থেকে বেশি কান কাটলে শত শত কান কাটা আচরণ। যে কোনো মূল্যে হোক দুর্নীতিগ্রস্তদের আমাদের রক্ষা করতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা লাটে ওঠে উঠুক,
সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এখন যারা পড়াচ্ছেন তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত একটা চূড়ান্ত সীমা একটা সুপ্রিম কোর্ট দিয়েছিল, সময় দিয়েছিল। কারণ কারণ রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ তাদের আর্জি ছিল যে স্কুল শিক্ষা ব্যবস্থা ধসে পড়বে। রাতারাতি এত হাজার হাজার শিক্ষক যদি চলে যান, সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে আপনারা কাজ করুন, শিক্ষা ব্যবস্থাতে যাতে ধসে না পড়ে। রাজ্য সরকার যে আইনি প্যাচের পথে যাচ্ছে, এই দোকান কাটার মতো গ্রামের মাঝখান দিয়ে চলে তছনছ করে দিচ্ছে সবকিছু, তার একটা সম্ভাব্য ফল হতে পারে 31শে ডিসেম্বরের মধ্যে বর্তমান নিয়োগ প্রক্রিয়া শেষ হলো না, আইনের জটে তা আটকে রইল। এখন যারা পড়াচ্ছেন তারাও পড়াতে পারবেন না, ফলে রাজ্যের স্কুল শিক্ষা আরো একটা নতুন ডামাডোলের চক্রের মধ্যে গিয়ে পড়বে। সে বিষয়ে কি হুঁশ আছে দোকান কাটা কর্তা ব্যক্তিদের? আমরা জানি না।